ধন্যবাদ আমাদেরকে আপনার সাথে যুক্ত করানোর জন্য। আমি সংযুক্ত আরব আমিরাতে 24শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আরব আমিরাতের মধ্যে আন্দোলন হয়েছিল, এখানে গ্রেফতার হওয়া শহীদুল আমিন মুন্নার ওয়াইফ আমি তানিয়া আমিন, চট্টগ্রাম বোয়ালখালী থেকে। তো আমার হাজব্যান্ড বিগত 4 বছর পরে উনি আসলে বাড়িতে আসতেছিলেন। 4 বছর পরে উনি 2021-এ গেছিলেন ফেব্রুয়ারি 23 তারিখে আরব আমিরাতে পাড়ি জমান স্বপ্ন করার উদ্দেশ্যে। তো উনি 4 বছর পরেই বাড়িতে আসতেছিলেন মূলত। আমার একটা বাচ্চা আছে, আমার ছোট বাচ্চাটাকে এখন পর্যন্ত দেখে নাই। 2টা বাচ্চা, একটা 10 বছর, একটা 5 বছর বয়স। ওই বাচ্চাটাকে দেখে না, ওইটাকে দেখার জন্য মূলত বাড়িতে আসতেছিলেন উনি। তো 24শে অক্টোবর রাতে ওনাকে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় যে উনি যে আন্দোলনে ছিলেন সেটা আমরা জানতাম না, বা ওনার যে আইডি দিয়ে চেক করা হয়েছিল, ওনার আইডি ক্লিয়ারিফিকেশন একদম ক্লিয়ার ছিল, কোনো কিছু ছিল না, কোনো সমস্যা ছিল না, যার কারণে উনি মনে করছে কোনো ঝামেলা নেই, বাড়িতে চলে আসতে পারবেন। আইডি লাগার 4 দিন পরে উনি বাড়িতে আসতেছিলেন। তো হঠাৎ ওনাকে আমি কল দিই, আমাকে বলতেছে তানি একটু রাখো, হয়তো আমার কি এখনো মানে টিকিট হয় নাই, ইমিগ্রেশন এখনো শেষ হয় নাই। বলতেছে হয়তো আমার ইমিগ্রেশন একটু সমস্যা হচ্ছে, আমাকে ইমিগ্রেশনের রুমে বসায় করে রাখছে, একটু ওয়েট করো যে আমি কল দিব। এরকম করে আমাকে, এরপরে আমি তার 10 মিনিট পরে আমি একটা ভিডিও কল দিই 5 সেকেন্ডের ভিডিও কলের মধ্যে উনি দেখছে একটা মানে রুমে বন্ধ বসা অবস্থায়। আমাকে বলছে কেন ভিডিও কল অ্যালাউ না, তুমি আমাকে অডিও কল দাও। আচ্ছা, অডিও কল দিলাম। অডিও কলের পরে উনি বলছে যে কি এখনো ফ্লাইটে উঠো নাই, তোমার তো ফ্লাইট, বলছে আমার ফ্লাইট তো ছেড়ে দিছে। আমি বলছি না, ফ্লাইট এখনো ছাড়ে নাই, তোমার জন্য 35 মিনিট ফ্লাইট ডিলে করছে, আমি ফ্লাইট এয়ারলাইন্সে আমি লাইভ লোকেশন দেখতেছি। বলতেছে আচ্ছা। বলছে আমার মনে হয় ইমিগ্রেশনের সমস্যা হয়েছে, আমাকে তো ইমিগ্রেশন এসে বসা করে রাখছে। এর 10 মিনিট পর থেকে আমি কন্টিনিউয়াসলি কল দিয়ে যাচ্ছি, নাম্বার সবকিছু দিয়েছে, ওনার মানে ফোনটা অফ করে দিছে। অফ বলতে অনলাইন ওনার নাম্বারে কল ঢুকতেছিল, বাট ওনার কলটা রিসিভ হচ্ছে, কেউ কথা বলতেছে না। 2 মাস 18 দিন যাবত আমরা কেউ জানি না যে উনি কি আসলে জীবিত আছে না মৃত আছে, আমরা কেউ জানি না। 2 মাস 18 দিন পরে ওনাকে 2 মাস 18 দিন সিআইডি ব্রাঞ্চে রাখা হয়। প্রচুর টর্চারিং করা হয় ওখানে ওনাদেরকে। হয়তো ওনাদের রুলস ওনারা পালন করছেন, ওই দেশের আইন যেটা সেটা ওনারা পালন করছেন, ওই দেশের আইনের প্রতি আমার কোনো মানে বিরোধিতা নাই, বা আমি ওই দেশের আইন নিয়ে কোনো কথা বলবো না, ওনাদের আইন ওনারা ফলো করছেন। 2 মাস 18 দিন ওনাকে সিআইডি ব্রাঞ্চে রাখা হয়েছে। সিআইডি ব্রাঞ্চে রাখার পরে 2 মাস 18 দিন পরে যখন ওনাকে সেন্ট্রাল জেলে আবুধাবির আল সদর কারাগারে ওনাকে যখন শিফট করা হয়, তখনই উনি আমাদেরকে জানুয়ারি 4 তারিখ উনি আমাকে তার ফার্স্ট কল দেওয়া হয়। আমরা তো তখন ওনার বাপ মা বা আমার পরিবার পরিজন সবাই তো মানে ওনার একটা কলের জন্য অনেক খুশি গেছে যে উনি আছে। আমরা বিগত 2 মাস 18 দিনে হসপিটাল বলেন, পুলিশ থানা, সব জায়গায় তন্ন করে খুঁজছি, বাট আমাদেরকে পুলিশ স্টেশনে এই জিনিসটা ক্লারিফিকেশন করে নাই যে এই মানুষটা আমাদের হেফাজত আছে বা আমরা ওনাদেরকে অ্যারেস্ট করছি বা কোন একটা কারণে, এই জিনিসটা আমাদেরকে বলেন নাই। ওনার বাবা মা অসুস্থ হয়ে যায় এটা শোনার পরে। তো তখন ওইখান থেকে কারো কাছেও শুনতে পারেন নাই যে ওনার কি হয়েছে, মানে কোথায় আছে? না, তখন আমরা কেউ জানি না, কোথায় আছে, কোন জায়গায় আছে, ওনারাও জানে না। ওনাদেরকে চোখ বন্ধ একটা কালো কাপড় দিয়ে চোখ বাঁধা ছিল, হাত পা বাঁধা ছিল। ওইখানে নাকি সিসিটিভি কথা বলা যেত না। অনেক যা আমার বন্দি ভাই যারা আসছেন তারা জানেন ওইখানের অবস্থা কিরকম। অনেক কড়াকড়ি ছিল এখানে সিআইডি ব্রাঞ্চে যখন আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছিল ওনাদেরকে। ওনারা কোন জায়গায় আছে ওনার লোকেশন পর্যন্ত জানেন না ওনারা। 2 মাস 18 দিন পরে যখন ওনাকে সেন্ট্রাল জেলে যখন শিফট করা হয়, তখন উনি আমাদেরকে জানুয়ারি 4 তারিখ ফার্স্ট কল দিছিলেন। তখন উনি বলছিলাম যে তুমি কোথায়, আমাকে বলছে যে আমি আবুধাবি আল সদর কারাগারে জেলে। কেন বলছে, আমি মানে উনি আমাদেরকে তখন বলে নাই যে কি কারণে, আমরা হয়তো টেনশন করবো দেখে বলে নাই, বলছে আমি জেলে বা আন্দোলনের কারণে, জাস্ট এতটুকু বলছে। এই এরপর থেকে আমরা না কন্টিনিউয়াসলি প্রত্যেকের সাথে যোগাযোগ করছি, অনেক জায়গায় গেলাম। লাস্ট একজন আসছেন রায়হান মিয়া নামে একজন, লাস্ট উনি আসার পরে আমাদের একটা গ্রুপ কল রেডি করা হয়, যা বাকি উনি আসার সময় 19 জন ছিলেন, উনি 20 জন ছিলেন, 20 জনের একটা প্যান্টে করে উনি নাম্বারগুলো লিখে আনার পরে উনি একটা গ্রুপ রেডি করার পরে আমাদের সব পরিবারের সাথে যোগাযোগ হয়, কারা কারা কোন জায়গায় বন্দি আছেন সেটা আমরা জানতে পারি, যে শুধু আমার হাজবেন্ড একজন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে অনেকগুলো মানুষই আছেন।
তো ওইটা করার পর থেকে আমাদের জেলবন্দি যারা জেল ফেরত ভাই যারা আসছে তাদের সহযোগিতায় বা ওনারা সহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। ওনাদের সাথে আমরা বিগত দিনে প্রচুর জায়গায় গেছি। আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, মুক্তিযোদ্ধা উপদেষ্টা মন্ত্রণালয় বলেন, এনসিপির কাছে বলেন, প্রত্যেকটা রাজনীতিবিদদের কাছে গেছি আমরা। যারা আমরা ৩ বার আন্দোলন করছি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে আমরা আন্দোলন করছি। কিন্তু আমাদের মানে আন্দোলনের সফলতা আসে নাই। করছি ঠিক আছে, বাট আমাদের আন্দোলনের সফলতা আসে নাই। প্রেস ক্লাবের সামনে করার পরে আমাদের কোনো সফলতা আসে না। আমরা সব জায়গা থেকে অবজ্ঞা পাইছি। পরিশেষে আমাদের যখন ২২শে জুন যখন আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে আমরা আন্দোলন করি, তখনই আমরা ওই দিনই বিকাল ৮:৩০ সন্ধ্যা ৮:৩০টার দিকে আমরা আসিফ নজরুল স্যারের সাথে, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে আমরা একটা কনফারেন্সে বসি, ওনার সাথে একটা মিটিং করি। তখন তো ওনাকে বলছি, উনি তখনই বিশ্বাস যাচ্ছেন না যে এই মানুষটা এই আন্দোলনে। আমরা ওনাকে বুঝাইছি। উনি আমাকে বলতেছে যে আপনারা কি জানেন এটা এই মামলার আসামি? জেল ফেরত যিনি আসছেন রায়হান মিয়া, উনি বলতেছে হ্যাঁ স্যার, ওনারা একই মামলার আসামি। আমার সাথে একই সাথে জানুয়ারি 14 তারিখ একই সাথে আমাদেরকে 13 জনকে কোর্টে তোলা হয়েছে, রায়ে একই সাথে দেওয়া হয়েছে। তো উনি ওই মামলার আসামি, সেটা আমরা জানি। তো উনি বলতেছে দেখা আমাদের তো কোনো কিছু করার নাই, ওইটা ওনাদের আইন, ওনারা ফলো করতেছে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। ওনাদেরকে এখানে আন্দোলন করতে কে বলছে? আমরা বলছিলাম? আমরা তো বলি নাই আন্দোলন করতে। স্বাধীনতা চাইছেন। আসিফ নজরুল স্যার বলে? হ্যাঁ, স্যার আমাকে বলে যে স্বাধীনতা চাইছেন, স্বাধীনতা পাইছেন, এখানে আমি আর কি করতে পারি? আমার তো আর কোনো কিছু করার নাই। স্যার আপনি একজন আইন উপদেষ্টা হয়ে যদি কথাটা বলেন, তাহলে আমরা কেমনে? আমি ওনার মানে ১০-১৫ মিনিট আমি ওনার পায়ে ধরে বসেছিলাম। স্যার আপনি যদি চান আপনি কোনো একটা কিছু করতে পারবেন। আপনাদের হাতে ক্ষমতা আছে করার মতো। আমার ভাইয়েরা যারা আছে ওনারা আমাকে তুলে নিছে। স্যার আপনি যদি চান আপনি কিছু একটা করতে পারবেন, আপনি কিছু একটা করেন। ওনাদের মানুষগুলোর অবস্থা ভালো না। সেম টাইম আমরা ২০শে সেপ্টেম্বর আমরা যখন প্রবাসী পররাষ্ট্র উপদেষ্টার কাছে গেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তখন আমাদেরকে ৫.৫ ঘন্টা বসায় রাখছিলেন। স্যারকে বলছে যে বন্দি পরিবারগুলা বা জেল ফেরত যারা আসছে তারা আপনার সাথে একটু দেখা করতে চায়। উনি আমাকে ১টা থেকে ৫:৩০ পর্যন্ত বসায় রাখছিলেন। বসায় রাখার পরে উনি আমাদের সাথে দেখা করেনি। উনি নিচে একটা প্রেস কনফারেন্স ছিল, ওইটা শেষ করে উনি চলে যাচ্ছে। আমি ওনাকে পেছন থেকে ২ বার ডাক দিছি, স্যার একটু কথা শুনবেন? উনি শোনেন। লাস্ট বার আমি জোরে চিল্লাইছি যে স্যার আপনি কি আমাদের কথাটা কি শুনবেন? ওইটা বলার পর উনি পেছনে এসে বলছে হ্যাঁ মা বলো, কি বলতেছিলা বলো একটু। স্যার আপনার জন্য তো আমরা ৫.৫ ঘন্টা ওয়েট করতেছিলাম, কিন্তু আপনি তো আমাদের কথা না শুনেই চলে যাচ্ছেন। তাহলে বৈষম্যতা দূর করতে গেছে। আজকে তো মনে হচ্ছে না যে বৈষম্যতা দূর হইছে। কারণ আমাদের মানুষগুলা তো বৈষম্যতার শিকার। একটা বছর আপনাদের কাছে দৌড়াচ্ছি। আপনাদের কাছে বারবার আসতেছি, কন্টিনিউয়াসলি আসতেছি। তাহলে আপনারা আমাদের সাথে দেখা করতেছেন না, কথা বলতেছেন না। বলছে মা এখানে তো আমার কিছু করার নাই। এখানে যা করার শুধুমাত্র একমাত্র প্রধান উপদেষ্টাই করতে পারবে। তো ওনাকে আমরা বললাম যে স্যার আমরা তো প্রধান উপদেষ্টা, আমরা জানি যে আপনারা কোনো কিছু করতে পারবেন না। চাইলে প্রধান উপদেষ্টা করতে পারে। কিন্তু স্যার আপনাদের তো একটু সাহায্য সহযোগিতা আমাদেরকে করতে হবে। আমরা আপনাদের কাছে আসছি শুধুমাত্র এটার কারণে যে আপনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করেন। আমরা তো সাধারণ জনতা। আমরা কখনো উনার কাছে পর্যন্ত যাইতে পারব না। আপনারা বলে দেন আমরা প্রধান উপদেষ্টার কাছে কিভাবে যাব? এটা বলেননি আপনারা যে আপনারা বলেন? আমরা উনাকে বলছি স্যার আমরা সাধারণ জনতা। আমরা কখনো উনার কাছ পর্যন্ত যাইতে পারবো না। আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনারা যদি কোনো একটা মাধ্যম দেখাতেন, তাহলে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাইতে পারি। তো উনি ডাইরেক্টলি এই কথাটা বলছেন যে স্বাধীনতা চাইছো, স্বাধীনতা পাইছো, আর কি চাও?